এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ব্যাগ হাতে একটা বিশাল বড় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নিশা। পুরো নাম বাশরাতুন নিশা। বাড়িটা মূলত ওর মামার বাড়ি, তবুও বাড়ির ভিতরে ঢুকতে কেমন এক প্রকার ইতস্তত বোধ করছে। নিশা একটি ন্যাশনাল ভার্সিটির অনার্স 2য় বর্ষের ছাত্রী, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা সামান্য একজন স্কুল শিক্ষক, বাবা মা আর ওরা 2 বোন নিয়ে ছোট্ট সুন্দর একটা পরিবার ওদের। ছোট বোনটা এবার 9ম শ্রেণীতে পড়ে। খেয়ে পড়ে মোটামুটি ভালো দিন চলে যায়। তাছাড়া পড়াশোনার পাশাপাশি নিশা কিছু টিউশনই করে, তাতেই তার হাত খরচটাও চলে যায়। মাস শেষে হাত খরচের জন্য আর বাবার মুখোপেক্ষী হতে হয় না। কিন্তু সমস্যাটা হলো ওর বাড়ি নারায়ণগঞ্জ আর ওর কলেজটা ঢাকার ভেতরে। টিউশনগুলো করে কলেজের আশেপাশে। খুব ভোরে এসে কলেজে টিউশনিগুলো করে, আবার বাড়ি ফিরতে ঝামেলা হয়ে যায়। আর জ্যামে পড়ে তো কথাই নেই। নিশা একবার ভেবেছিল 2-3টা মেয়ে নিয়ে একটা রুম ভাড়া করে থাকবে, কিন্তু তার বড় মামা বিষয়টা জানতে পেরে বারণ করে দিয়েছেন। কলেজের কাছেই নিশার মামাদের বাড়ি, তারা কিছুতেই নিজেদের বাড়ি থাকতে ভাগ্নির অন্যত্র থাকা মেনে নেবেন না। নিশা খুব ভালোভাবেই জানে ওর 2 মামি ওকে তেমন সহ্য করতে পারে না। মামারা ভীষণ উচ্চবিত্ত হলেও নিশারা মধ্যবিত্ত কিনা। সব মিলিয়ে নিশা কিছুতেই এ বাড়িতে আসতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত বড় মামার জেদের কাছে হার মেনে এ বাড়িতে আসতেই হলো। 2 মামার চক্ষুশূল হয়ে কিভাবে দিনের পর দিন এ বাড়ি থেকে পড়াশুনো করবে ভেবেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নিশার। কতক্ষণ আর এভাবে দাঁড়িয়ে থাকা যায়। শেষ পর্যন্ত বাড়ির ভেতরে ঢুকেই গেল। এই বাড়ি এসেছে আজ প্রায় 4 দিন। নিশার চোখ শুধু একজনকেই খুঁজছে, কিন্তু তার দেখা নেই। পাওয়া যে মেলা ভার, অবশ্য দেখা হবেই বা কিভাবে। সেই সকালবেলা থেকে বের হয়, তারপর সারাদিন কলেজে টিউশনি করে ফিরতে ফিরতে সন্ধ্যা। অবশ্য একদিকে ভালোই হয়েছে, বাসায় থাকলে উঠতে বসতে মামিদের খোঁটা শোনা লাগতো, যেটা এখন লাগে না। কিন্তু চোখজোড়া তারা তো আর সেই কথা মানে না। অবাধ্য চোখজোড়া সে যে একজনকে দেখার জন্য ভীষণভাবে উদ্গ্রীব হয়ে আছে। আজ শুক্রবার। নিশা অধীর আগ্রহে বসে আছে সেই মানুষটাকে দেখার জন্য। সকালে উঠে রুমে বসেই পায়চারি করছিল নিশা। এর মধ্যেই মামার পড়লো ডাইনিংয়ে খেতে রাখছে। এই বাড়িতে আসার পর নিশা এখন পর্যন্ত একবেলাও ডাইনিংয়ে বসে খায়নি। বাড়ির কাজের মেয়েটা মুকুল ওকে প্রতিবেলায় রুমে খাবার দিয়ে যায়। আজ মামা বাড়িতে আছেন বলেই হয়তো ডাইনিংয়ে ডেকেছেন, আর তাছাড়া হয়তো ডাইনিংয়ে গেলে নিশা তার কাঙ্ক্ষিত ব্যক্তির দেখাও পাবে। তাই ফুরফুরে মেজাজে রওনা দিল ডাইনিংয়ের উদ্দেশ্যে। ডাইনিং টেবিলের সামনে গিয়েই থমকে গেল নিশার পা জোড়া। আজ কতদিন পর নিশা এই ব্যক্তির দেখা পেল। এ বাড়িতে আসাটা যেন সার্থক মনে হচ্ছে নিশার কাছে। এই সেই ব্যক্তি যার জন্য নিশা সেই কিশোরী বয়স থেকে নিজের মনের কোণে অনুভূতিগুলো খুব যত্নে গোপন করে রেখেছে। নিশার প্রথম ভালো লাগা ফয়সাল ইমদাদ সম্পর্কে নিশার মামাতো ভাই। নিশার বড় মামার সোহেল ইমদাদের বড় ছেলে এবার ঢাকা মেডিকেলের 3য় বর্ষে পড়াশুনো করছে। এই যুগের ভাষ্য অনুযায়ী বেশ সুদর্শন সে। ফয়সাল অবশ্য নিশাকে ততটা পাত্তা দেয় না, হয়তো সহ্যও করতে পারে না। নিশা বিষয়টা বুঝতে পারলেও ওর অবাধ্য মনটা যে বুঝতে চায় না। নিশা কিভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সোহেল ইমদাদ বলে উঠলেন, কিরে ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? বসে পড়। জি মামা, বসছি না। ভর্তি তো হয়েছিস ন্যাশনালে, সেটা তো নারায়ণগঞ্জ কোনো কলেজেই পড়তে পারতি। ঢাকায় এসে অন্যের বাড়ি থেকে পড়াশোনা কি দরকার? ফয়সালের এই কথাটা যেন নিশার বুকে তীরের মতো আঘাত করলো। ও অবশ্যই জানতো ফয়সাল এমন কিছুই করবে বা বলবে। সে সব সময় নিশার সাথে এমন ব্যবহারই করে। তবুও মনের কোণে কেন যেন ফয়সালের জন্য কিছু পজিটিভ চিন্তা ভাবনা উঁকি দিচ্ছিল। এগুলো কেমন ধরনের কথা ফয়সাল? আর ভুলে যেও না, এটা অন্যের বাড়ি নয়, এটা ওর মামার বাড়ি। মামা, উনি তো ঠিকই বলেছেন। আসলে কি হয়েছে কি ভাইয়া, আমি তো অটো পাসের ব্যাচ, বেশিরভাগই A+ ছিল। সব ভার্সিটিগুলো A+ চাইছিল। আর আমার পয়েন্ট কম থাকায় প্রথমবারে চান্স আসেনি, দ্বিতীয়বারে 5টা কলেজে আবেদন করতে হয়েছে। তো তাই এখানে আসতে হলো। না হয় আমার নারায়ণগঞ্জে ভর্তি হওয়ার ইচ্ছে ছিল। তাই বল, আমিও তাই ভাবি। অটো পাস না দিলে তো তোর মতো স্টুডেন্ট পাস করতো কিনা সন্দেহ।
ফয়সালের কথাগুলো যেন নিশাকে কাটার মতো আঘাত করছে। খাবার যেন আর গলা দিয়ে নামছে না। প্রিয় মানুষগুলোর সামান্য আঘাতও যেন হৃদয়টা ক্ষত বিক্ষত করে দেয়। নিশা একদম খারাপ ছাত্রী কোনো কালেই ছিল না, আবার ফয়সালের মতো ভালোও ছিল না, মোটামুটি ধরনের স্টুডেন্ট ছিল। আর এই বিষয়টা নিয়েই ফয়সাল ওকে কম কথা শোনায়নি, এই যেমন আজ শোনালো। নিশা একটা দীর্ঘশ্বাস ফেলে খেতে শুরু করলো। বাঁচতে হলে খেতে হবে, আর তাছাড়া এটা ওর বাড়ি নয় যে রাগ করে না খেলে বাবা মাকে ডাকতে ডাকতে মুখের ফেনা তুলে ফেলবে। এটা ওর মামার বাড়ি, এখানে না খেয়ে মরে গেলেও কেউ ফিরেও তাকাবে না। একমাত্র বড় মামা ডাকতে পারে, আর ছোট মামা তো বিদেশে। অবশ্য তা নিয়ে পরে মামিরা কথা শোনাতে ছাড়বে না। খাওয়া শেষে ছাদে এসে দাঁড়ালো নিশা। এই মন খারাপগুলো একটু ঝেড়ে ফেলার ব্যর্থ প্রয়াস আর কি। এর মধ্যেই ভয়ঙ্কর ঝড় তুলে বেজে উঠল নিশার ফোনটা হাতে নিয়েই যেন মুখে হাসি ফুটলো তার। মোবাইল স্ক্রিনে জ্বলজ্বল করছে আয়না নামের একটি নাম, নিশার বেস্ট ফ্রেন্ড। এই মেয়েটা থাকলেই আর নিশার আর মন খারাপ করে থাকতে হয় না। অবশ্য নিশার 5 সদস্য বিশিষ্ট একটা বন্ধু মহল আছে, তবে তাদের মধ্যে এই মেয়েটার সাথে একটু বেশি ক্লোজ নিশা। এই মেয়েটার সাথে দেখা হয়েছিল এইচএসসির পর ভার্সিটি অ্যাডমিশন কোচিংয়ে। এই কয়দিনে মেয়েটা বেশ আপন হয়ে গেছে, একদম নিজের আপন বোনের মতো। এসব ভাবতে ভাবতেই কলটা কেটে গেল। নিশা ভ্রু কুঁচকে মোবাইলের দিকে তাকিয়ে আছে। সেকেন্ড 2 পর পরই মোবাইলটা আবার ঝঙ্কার তুলে বেজে উঠল। নিশার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, সে যেন এটার অপেক্ষাতেই ছিল। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আয়না হুঙ্কার দিয়ে উঠল, মরছিস? আমার তোকে একবারের জায়গায় 2বার কল করতে হবে কেন? নাকি ছুটির দিন পেয়ে আরামে ঘুম দিচ্ছিস? আস্তে আস্তে চিৎকার করছিস কেন? কি হয়েছে? আয়না কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, ভাইয়া আসছে। সে তো ভালো কথা, আমাকে বলছিস কেন? ভাইয়া 2 মাসের ছুটিতে এসেছে। বাসায় 2 দিনে এসে বাড়িটাকে জেলখানা বানিয়ে দে, আর এখন 2 মাসের জন্য এসেছে। আমাকে এই 2 মাসের জন্য তোর বাড়িতে জায়গা দিবি বোন? না হয় এবার ভাইয়া আমার জীবন তেজ পাতা করে দিবে। আমি থাকি অন্যের বাড়ি বোন, আর আমার কোনো শখ নেই তোর ওই ক্যাপ্টেন ভাইয়ের মার খাওয়ার। তুই আমাদের বাড়ি এসে উঠবি, তারপর তোর ভাই এসে আমাকে খুন করে ফেলুক, এই চিন্তা করছিস নাকি? আমি ভাই এতে নেই। এখন আমার বিয়ে করে বাচ্চা কাচ্চা ডাউনলোড করা বাকি। দাঁড়া তুই, তোকে আমার ভাইয়ের সাথে বিয়েটা দিব ভাবছি। না ভাই, তোর ভাইয়ের সাথে বিয়ে করার কোনো ইচ্ছে নেই আমার। অমন একটা মানুষ বিয়ে করার থেকে কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে কতক্ষণ টানাটানি করবো, তাও ভালো। আরে তুই তো এখন আমার ভাইরে দেখিসনি, আমার ভাই কিন্তু অনেক হ্যান্ডসাম। তোর ভাইয়ের হ্যান্ডসাম তুই গুলে গুলে খা, দেখিনি আর তোর ভাইকে দেখার শখও নেই। যা যা শুনেছি তাতে আমার আর্মি বাহিনীর প্রতি একটা ভয় জমে গেছে। আমার ভাইয়া কিন্তু অনেক ভালো। ভাই আসার কথা শুনে তুই বাড়ি ছাড়তে চাইছিস কেন? আয়না আমতা আমতা করে বলল, একটু জায়গা দে না বোন তোর বাড়িতে। না হয় ওই খাটাসটা বাড়ি আসলে ওর দেওয়া সকল রুলস পালন করতে করতে আমার মরণ ঘটবে। আমার আর বিয়ে করা হবে না। তাড়াতাড়ি মইরা যা, একটা 40 শাখাই। ফকিন্নি, দোয়া করি আমার ভাইয়ের মতন একটা জামাই পড়ুক তোর কপালে, তখন তুই আমার দুঃখটা হাড়ে হাড় টের পাবি। ফোনে কথা বলতে বলতে কখন যে ফয়সালও ছাদে এসেছে খেয়ালই করেনি নিশা। কলটা কেটে পাশ ফিরতে চমকে উঠল নিশা। বুকে থু থু দিয়ে ফয়সালকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, ভাইয়া আপনি এখানে? আমাদের ছাদে আমি এসেছি। কেন, তোর কোনো সমস্যা হয়েছে? না, সেটা বললাম কখন। বলেই নিচে নামার উদ্দেশ্যে পা বাড়ালো নিশা। নিশা? থমকে দাঁড়ালো নিশা। কতদিন পর প্রিয় মানুষটার মুখে নিজের নামটা শুনলো। কেমন একটা ভালো লাগা কাজ করছে মনের ভেতরে। বন্ধু বান্ধব সবাই তো ওকে সবসময় নিশা বলেই ডাকে, কই তখন তো এত ভালো লাগা কাজ করে না, তাহলে আজ কেন এত ভালো লাগা কাজ করছে? প্রিয় মানুষটার মুখে নিজের নাম শুনেছে বলে হবে হয়তো সেটাই। মাকে বলবি ছাদে আমার জন্য 1 কাপ কফি পাঠিয়ে দিতে। আচ্ছা। বাড়ির সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় অগত্যা নিশাকেই কফি নিয়ে আসতে হলো ফয়সালকে দিতে। ধীর পায়ে ছাদে গিয়ে দাঁড়ালো নিশা। ওর দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে ফয়সাল। পেছন থেকে ডাক দিতেও কেমন ইতস্তত লাগছে নিশার। ফয়সালও পেছন ফিরে তাকাচ্ছে না।
এদিকে কফিটাও ঠান্ডা হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত, আর উপায় না পেয়ে একটা গলা খাকারি দিল নিশা। না, এবারও ফয়সাল পিছে ফিরে তাকাচ্ছে না, আর না পেরে এবার নিশা জোর গলায় বলল। ভাইয়া শুনছেন? ফয়সাল পেছন ফিরে। হুম। আপনার কফিটা। তুই কফি আনলি যে? মুকুল কি করছে? ও কাজে ব্যস্ত। আচ্ছা, যা নিচে যা। ওই ছিল এই সপ্তাহের শেষ কথা। এরপর আবার যে যার মতো ব্যস্ত হয়ে পড়লো কাজে। তারপর আর নিশার সাথে ফয়সালের তেমন দেখা হয়নি। মাঝে মাঝে নিশা একটু উকি ঝুঁকি মেরে ফয়সালকে দেখার চেষ্টা করেছে, অবাধ্য চোখ জোড়া যেন শুধু তাকে দেখার জন্য ছটফট করে। দেখতে দেখতে আবার সপ্তাহ পেরিয়ে গেল। আজ আবার শুক্রবার, তাই সবাই আজ বাড়িতেই আছে। নিশা ড্রয়িং রুমে সোহেল ইমদাদের সাথে বসে আছে। হঠাৎ কোথা থেকে ফয়সাল এসে নিশার গালে ঠাস করে একটা চড় মেরে বসলো। আকস্মিক ঘটনায় সবাই মূর্তির রূপ ধারণ করেছে। নিশা গালে হাত দিয়ে ফয়সালের দিকে তাকিয়ে আছে। ফয়সাল রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে। কি থেকে কি হয়ে গেল সবটাই যেন নিশার মাথার উপর দিয়ে যাচ্ছে। কথা বলতেই যেন ভুলে গেছে। আর এই থাপড়টাই বা কেন মারলো ফয়সাল? কি করেছে ও? চোখ জোড়া ছলছল করে উঠল মনের মধ্যে। হাজার প্রশ্ন, কিন্তু মুখে করার শক্তি পাচ্ছে না। হঠাৎ এমন ব্যবহার কেন করছে ফয়সাল? এতদিন তো শুধু কথা দিয়ে আঘাত করতো, এখন গায়েও হাত দিয়ে বসলো। এত অপছন্দ নিশাকে। সোহেল ইমদাদ ছেলের এমন ব্যবহারে যেন তাজ্জব বনে গিয়েছিল। হঠাৎ গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে উঠল, কি হচ্ছে ফয়সাল? তুমি ওকে মারলে কেন? বাবার কথা তোয়াক্কা না করে হাতের একটা কাগজ দেখিয়ে নিশাকে বলল, তোর স্বভাব এত খারাপ হয়ে গেছে জানা ছিল না তো। জানলে বাবাকে কিছুতেই তোকে এ বাড়িতে আনতে দিতাম না। কি করেছি আমি? আবার বলছিস কি করেছিস? এই চিঠি তুই লিখেছিস আমাকে, তাই তো? ছি ছি, এত অধঃপতন হয়েছে তোর। এখন ছেলেদের প্রেম পত্র বেড়াচ্ছিস। চিঠির কথা শুনে নিশা যেন তাজ্জব বনে গেল। ও আবার কখন ফয়সালকে চিঠি দিল? সে কেশরী বয়স থেকে নিজের মনের মধ্যের অনুভূতিগুলো লুকিয়ে রেখেছে, কাউকে বুঝতে দেয়নি। সাহসের অভাবে কথাটা কখনো মুখ ফুটে বলতেও পারেনি। আর আজ ফয়সাল কিনা তাকে প্রেমপত্র লেখার অপরাধে অপরাধী করছে। এতক্ষণে ড্রয়িং রুমের হট্টগোলে বাড়ির সবাই সমবেত হয়েছে ফয়সালের সাথে। শুনে ফারজানা বেগম, ফয়সালের মা, রেগে ফোঁস করতে করতে বলল, যেমন মা তেমন তার মেয়ে, এদের চরিত্র যেন বাধাই করে রাখার মতো। এই জন্যই এই বাড়িতে এই মেয়েকে আমি রাখতে চাইনি। তখন তো আমার কথা কেউ শুনতে চায়নি। এখন দেখলে তো কি সাহস মেয়ের। বড় বাড়ি দেখেছে তো, আমার সোনার টুকরো ছেলেটাকে ফুসলে হাত করতে চাইছে। এতক্ষণ চুপ করে সবটা হজম করলো। এখন নিজের মায়ের সম্পর্কে এমন কথা যেন হজম করতে পারলো না নিশা। নিশার বাবা মায়েরা বিয়েটা প্রেম করে, না হয় এত বড় বাড়ির মেয়েকে কি আর সাধারণ স্কুল শিক্ষকের কাছে বিয়ে দেয়? আর নিশার মামি কখনো এই নিয়ে নিশাকে কথা শোনাতে ছাড় দেয় না। তবে একটা আনন্দের বিষয় হতে পারে, ওর মা ভালোবেসে এক মধ্যবিত্ত পরিবারের ছেলেকে বিয়ে করেছিল, কিন্তু এত বছরের কখনো ওর মাকে কোনো বিষয়ে অভিযোগ করতে দেখেনি। সংসারে কিছুটা অভাব থাকলেও ভালোবাসার অভাব কখনো দেখেনি নিশা, যেটা সচরাচর এই ইট পাথরের বড় বড় বিল্ডিং এর লোকদের মধ্যে দেখা মেলাভার। নিজের মায়ের অপমান সহ্য করতে না পেরে নিশা মুখ খুলল, আমাকে যা বলার বলো। আমার মাকে নিয়ে একটা কথা বলবে না মামি? 100 বার বলবো। কি করবি তুই? নিজেদের চরিত্রেরই তো এই তো সিঁড়ি, আর আমরা বললেই দোষ? ভুলে যাস না তুই এখনো আমার বাড়িতেই দাঁড়িয়ে। আমার বাড়িতে দাঁড়িয়ে আবার আমার মুখের ওপর কথা বলিস? ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবো বাড়ি থেকে। বাড়িটা তোমার বা তোমার ছেলের নয় ফারজানা, বাড়িটা আমার। আমার ভাগ্নিকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলার তুমি কে? ফারজানা বেগম আগুন চোখে সোহেল ইমদাদের দিকে তাকিয়ে, তুমি এই মেয়েটার জন্য আমাদের কথা শোনাচ্ছ? আগে জানতাম এই মেয়ে আমার সংসারে একটা ঝামেলা বাঁধিয়ে ছাড়বে। মেয়েটাও হয়েছে মায়ের মতোই, কান লাগেনি। নিশা একটা দীর্ঘশ্বাস ফেলে ফয়সালের হাত থেকে চিঠিটা হাতে নিল। চিঠিটা একবার চোখ বুলিয়ে চারপাশে তাকিয়ে ওর ছোট মামার মেয়ে ফারিয়া কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা এবার 10ম শ্রেণীতে পড়ছে। নিশার আর বুঝতে বাকি নেই এই মেয়েটাও কিশোরী বয়সে ওর মতোই নিজের কাজিনকে ভালো লাগার মতো এক মহাপাপ করে ফেলেছে। শুধু পার্থক্যটা এই যে নিশা কখনো নিজের অনুভূতি প্রকাশ করতে পারেনি, আরও প্রকাশ করেছে। একবার ফারিয়ার দিকে চোখ বুলিয়ে ফয়সালের দিকে তাকিয়ে বলল, আপনি এত বোকা জানা ছিল না ফয়সাল ভাই। মানে? ফয়সালকে ভ্রু কুচকে,
আমি হয়তো আপনাদের মতো ভালো স্টুডেন্ট নই ফয়সাল ভাই, কিন্তু আমি এখন একজন ভার্সিটি লেভেলের ছাত্রী। আমার হাতের লেখা যে এমন স্কুল পড়ুয়া বাচ্চাদের মতো নয়, সেটা আপনার আগেই বোঝা উচিত ছিল। আমি স্টুডেন্ট খারাপ হলেও হাতের লেখাটা বরাবরই ভালো ছিল। আপনি আমাকে এভাবে অপমানটা না করলেও পারতেন ফয়সাল ভাই। যদি চাইতেন একটু বাছ বিচার করে বিষয়টা দেখতে পারতেন, তাহলে হয়তো আমার সাথে সাথে আমার মায়ের নামেও এত অপমানজনক কথা শুনতে হতো না। এরপর একটু থেমে ফারজানা বেগমের দিকে তাকিয়ে বলল, তোমার কষ্ট করে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না মামি। আমি নিজেই চলে যাব। যেখানে আমার মায়ের কোনো সম্মান নেই, সে বাড়িতে আমি থাকবো না। মনের কোণে তীব্র অভিমান জমেছে নিশার। যে মানুষটার জন্য মনের মণিকোঠায় এত বছর ধরে ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলো জন্ম দিয়েছিল, সেই মানুষটা আজ কিভাবে পারলো এত বাজেভাবে অপমান করতে। থাপ্পড়টা তো ড্রয়িং রুমে বসে না দিয়ে লক্ষ্যচক্কর আড়ালেও দিতে পারত। ভালোবেসে না হোক, মানবতার খাতিরে চিঠিটা পেয়ে একবার অন্তত জিজ্ঞেস করতে পারতো যে চিঠিটা ও দিয়েছে কিনা। ওই দিনই বাড়ি থেকে চলে গিয়েছিল নিশা। ব্যাগটা আগেই গোছানো ছিল। এ বাড়িতে 2 সপ্তাহ হয় আসলেও ব্যাগ থেকে জামা কাপড় বের করে আর আলমারিতে রাখিনি সে। বাড়ি থেকে চলে যাওয়ার সময় সোহেল ইমদাদও এবার আর আটকায়নি নিশাকে। আসলে সেও নিজের বোনের সম্পর্কে বাজে কথাগুলো মেনে নিতে পারেনি। শুধু নিশা চলে যাওয়ার সময় নিশার হাত দুটো ধরে বলেছিল, আমাকে মাফ করে দিস মা, আমার জন্য তোকে আজ এতটা অপমান সহ্য করতে হলো। ছেলেটা উচ্চশিক্ষিত হলেও ব্যবহার শিখতে পারেনি। নিশা চলে যাওয়ার পর বেশ অস্থির লাগছিল ফয়সালের মনের মধ্যে। কেমন একটা অপরাধ বোধ কাজ করছিল। কিন্তু নিশাকে সরি বলা আর বলা হয়ে উঠেছে। ওই যে প্রচন্ড ইগো, নিশার মতো মিডল ক্লাস একটা মেয়েকে সরি বললে তার ইগোতে লাগবে। বেশ কয়েকদিন ধরে নিশার ওর দিকে আর চোখে তাকানো, উকি ঝুঁকি দিয়ে দেখা দৃষ্টিগোচর হয়েছিল ফয়সালের। তাই তো ঘুম থেকে উঠে সকাল সকাল টেবিলের উপর চিঠি দেখেই প্রথমে সন্দেহটা নিশার প্রতি হয়েছিল। দেখতে দেখতে গেল সপ্তাহখানেক। এই 1 সপ্তাহ ধরে কলেজে ভালো করে ক্লাস করেনি নিশা। এক প্রকার নিজেকে সামলেছে, নিজের সাথে লড়েছে। কিশোরী বয়সে জন্ম নেওয়া অনুভূতিকে কবর দেওয়ার চেষ্টা করছে। রুম আটকে চোখের জল বিসর্জন দিয়েছে। হয়তো অনুভূতিগুলো এখনো সবটা শেষ হয়ে যায়নি, তবে নিজেকে অনেকটা সামলে নিয়েছে। 1 সপ্তাহ পর আজ কলেজে এসেছে নিশা। এসেই দেখে আয়না বাংলার পাঁচের মতো মুখটা করে বসে আছে, আর নিশা অন্যরা তার মজা উড়াতে ব্যস্ত। নিশা অবশ্য সবটাই জানে যে কেন আয়না এই বাংলার পাঁচের মতো মুখটা করে আছে। আর তার আর্মি ক্যাপ্টেন ভাই দ্য গ্রেট আফসার তাহমিদ ভাই বাড়ি ফিরেছে, তাও 2 মাসের ছুটিতে। বাড়ি ফিরে মেয়েটার জীবন নাজেহাল করে ছেড়েছে। অবশ্য মেয়েটার একার নয়, বাড়ির সবার জীবন নাজেহাল করে ছেড়েছে। আয়নার মতো বাড়ির সবাই নাকি ওর ভাইকে ভীষণ ভয় পায়। মানুষটা বাড়িতেও নাকি ক্যাপ্টেনগিরি করে, ভীষণ স্ট্রিক্ট। ফজরের সময় ঘুম থেকে তুলে সবাইকে নামাজ পড়ায়, তারপর সবার ব্যায়াম করতে হবে। 7টার মধ্যে বাড়ির সকলের সকালের খাবার খেতে হবে। তারপর পড়াশুনো নিয়ে তো ঝামেলার শেষ নেই, আরও ইত্যাদি ইত্যাদি নিয়ম। তার বানানো সব নিয়মগুলো বলতে গেলে কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু নিয়ম শেষ হবে না। আর নিয়মের বিন্দু পরিমাণ এদিক ওদিক হলে আকাশ কাঁপানো ধমক। যদিও এই সবকিছু আয়নার কাছ থেকে শোনা, মানুষটার সাথে দেখা হওয়ার সৌভাগ্য হয়নি। এখনো আর দেখা করারও ইচ্ছে নেই নিশার। সে প্রায় 2 বছর 2 থেকে আর্মি পুলিশ থেকে এই পেশাগুলোর মানুষদের ভীষণ ভয় পায়। যদিও তার ভয়টা শুরু হয়েছিল শুধুমাত্র একটা মানুষের জন্য, কিন্তু ওই একজনের জন্য এখন এসব পেশায় নিযুক্ত সকলের জন্য ভয় কাজ করে নিশার। বিরস মুখে নিয়ে সামনে চোখ যেতেই আনন্দ গদগদ হয়ে উঠল আয়না। তুই এসেছিস নিশা? এতদিন আসিসনি কেন? জানিস কত মিস করেছি তোকে। আয়নার কথাগুলো শুনে সামান্য সামনে তাকালো নিশার বন্ধু মহল। এর মধ্যেই হঠাৎই নিলয় বলে উঠল, তা মহারানী, অবশেষে আপনার পদধূলি পড়ল কলেজে। নিলয়ের কথার সাথে সুর মিলিয়ে কাজল বলল, হ্যাঁ হ্যাঁ, অবশেষে মহারানী ভিক্টোরিয়ার পদধূলি পড়েছে আমাদের কলেজে। কি সৌভাগ্য আমাদের। এই তোরা বরণ ডালা আন, মহারানীকে বরণ করতে হবে। তোরা কি আমাকে নিয়ে মজা করছিস? নিশার কথা শুনেই রাকিব বলে উঠল, আমাদের ঘরে কয়টা মাথা যে মহারানী ভিক্টোরিয়াকে নিয়ে মজা করব আমরা। আয়না বিরক্তিকর স্বরে বলল, তোরা চুপ থাকবি? আমি একটা জরুরি কথা বলবো।
তোর আবার জরুরি কথা, বলে ফেল, কি বলবি? বলল নিশা। শোন, আমার ভাইয়ের বিয়ে, তোরা সবাই যাবি আমার ভাইয়ের বিয়েতে। বিয়ের 1 সপ্তাহ আগ থেকে তোদের আমার বাড়িতে দেখতে চায়। নিশা বেশ অবাক হয়ে বলল, তাহলে শেষ পর্যন্ত তোর ক্যাপ্টেন ভাই বিয়ের পিড়িতে বসবে বলছিস? কে জানে কোন মেয়ের কপালটা পুড়লো। আয়না ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তাহলে তো হতোই মেজো ভাইয়ের বিয়ে আমার। নিলয় অবাকের সুরে বলল। বড় ভাইকে ছেড়ে মেজো ভাইয়ের বিয়ে কেন? আয়না আফসোস করে বলল, কি করব বল, বড় ভাইয়া তো বিয়ে করতেই চায় না। তার এক কথা, সময় হলেই করবে। এদিকে মেজো ভাইয়েরও বিয়ের বয়স হয়ে গেছে। এখন বড় ভাইয়ের অপেক্ষায় তো মেজো ভাইয়ের জীবনটা শেষ করে দেওয়া যায় না। তাই মেজো ভাইয়ের বিয়েটাই আগে দিয়ে দিচ্ছে। বড় ভাইও এই কথা বলেছে। নিশা বিরস কণ্ঠে বলল, তা ঠিক করেছিস। ওই হিটলার ক্যাপ্টেনের অপেক্ষায় থাকলে আয়ান ভাইয়ার আর এ জন্মে বউয়ের মুখ দেখা লাগতো না। বাচ্চা তো দূরে থাক। রাকিব গালে হাত দিয়ে চিন্তিত স্বরে বলে উঠল, নির্ঘাত বেটার কোনো গাবলা আছে। হারবালের ডাক্তার দেখাম। ডাক্তারের কাছে যাইতে শরম পাইলে আমার লগে দেখা করতে বলিস, আমি গোপনে ওষুধ এনে দেব। রাকিবের কথায় তেতে উঠল আয়না। একদম আমার বড় ভাইকে নিয়ে বাজে কথা বলবি না। বাজে কথা কই বললাম? এর জন্যই বলে মানুষের ভালো করতে নেই, ভালোর জামাটাই নাই। হয়েছে, তোর আর আমার ভাইয়ের ভালো করতে হবে না। আমার ভাইয়া যদি এই কথাটা একবার জানতে পারে তাহলে কোচটা করবে তোকে। বাল করবে তোর ভাই। যা হোস, তোর ভাইকে আমি ভয় পাই নাকি? অশ্বদী। নিশার কথা ভেঙচিম কাটলো রাকিব। সকলকে থামিয়ে আয়না বলে উঠল, আমি কিছুই জানি না। সবাইকে আমার ভাইয়ের বিয়েতে 1 সপ্তাহ আগ থেকে আমাদের বাড়িতে থাকতে হবে, ব্যাস, আমি এতটুকুই জানি। কাজল গদগদ হয়ে বলল, থাকবে তো অবশ্যই, এই তো সুযোগ ছেলে পটানোর। রাকিব কাজলের মাথায় একটা গাঁট্টা মেরে বলল, থাকিস তো শুধু ছেলে পটানোর ধান্দায়, লুচি মেয়ে মানুষ কোথাকার। নিলয় হাই তুলতে তুলতে বলল, আমি তো যাব খেতে, একদম কবজি ডুবিয়ে খাবো। নিশা ঠাট্টার স্বরে বলল, তোর তো শুধু খাই খাই, খেয়ে খেয়ে কুমড়ো পটাশের মতো একখান দেহ বানিয়েছিস। এটাকে কুমড়োর পটাশ নয়, স্বাস্থ্যবান বলে বর্ষ। এর মধ্যে ক্লাসের ঘন্টা পড়ায় অগত্যা আড্ডা ছেড়ে সকলকে ক্লাসে চলে যেতে হয়। তবে সবাই বেশ এক্সাইটেড আয়নার ভাইয়ের বিয়ে নিয়ে। নিশার নিজেও বিয়েতে যাওয়ার জন্য প্রচণ্ড ইচ্ছুক। হয়তো ব্যস্ত থাকলে, বিয়ের অনুষ্ঠানের মধ্যে থাকলে নিজের অনুভূতিগুলো একটু ভুলে থাকতে পারবে, নিজেকে আরেকটু সামনে নিতে পারবে। আর আয়নার সাথে থাকলে তো কথাই নেই, মেয়েটা একটা সেকেন্ডের জন্য নিশাকে মন খারাপ করে থাকতে দেয় না। এটা ওটা বলে ঠিক নিশাকে হাসিয়ে ছাড়ে। আয়নার জেদের কাছে হার মেনে বিয়ের 1 সপ্তাহ আগেই সবাইকে আসতে হয়েছে ওদের বাড়িতে। সবার বাড়ি আয়নাদের বাড়ির কাছাকাছি, তাই ওরা বলেছে এসে যেয়ে দেখবে। কিন্তু নিশা তার বাসা দূরে হওয়ায় এক প্রকার টেনে হিঁচড়ে ওদের বাড়িতে নিয়ে এসেছে আয়না। এত আগে তাও বান্ধবীর ভাইয়ের বিয়ে বলে তাদের বাড়িতে উঠে থাকাটা মোটেই ভালো লাগছে না নিশার। কিন্তু কি আর করার, আয়না মেয়েটা যা। মাঝখানে একদিন বাবা মায়ের দোষ দিয়েছিল নিশা যে ওর বাবা মা এত তাড়াতাড়ি যাওয়াটা মানবে না, বিয়ের একদিন আগেই যাবে। এই কথা শুনে আয়না সরাসরি নিশাদের বাড়ি গিয়ে হাজির। প্রথমে নিশার বাবা মা মেয়ের বান্ধবীর ভাইয়ের বিয়েতে এতদিন আগে তাদের বাড়িতে যাওয়ার ব্যাপারটা না মানলেও আয়নার জোরাজুরিতে শেষ পর্যন্ত রাজি হয়েছে। অগত্যা নিশাকেও 1 সপ্তাহ আগেই এসে আয়নাদের বাড়িতে এসে হাজির হতে হলো। বাড়ির গেট ঢুকতেই আকাশ কাঁপানো এক ধমকে থমকে দাঁড়ালো নিশা। সামনে তাকাতেই ভয়ে পুরো কায়া কেঁপে উঠল। সামনে কাকে দেখছে? আজ টানা 2 বছর পর ওর সামনে সে লোক দাঁড়ানো যাকে ও জমের মতো ভয় পায়। এই লোক এখানে কেন? হাঁটু কাঁপে শুরু হয়ে গেছে নিশার। হঠাৎ প্রচন্ড ঘামতে শুরু করেছে, কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম ছুঁয়ে পড়ছে। লোকটা ফোনে কাউকে ধমকে যাচ্ছে আর এদিকে ভয়ে হৃৎপিণ্ড লাফাচ্ছে নিশার। ফোনটা কেটে সামনে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠল, এখানে কি আয়না? কলেজ থেকে এসে ফ্রেশ না হয়ে এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? আয়না কাঁপা কণ্ঠে উত্তর দিল, এই তো যাচ্ছি আফসার ভাইয়া। নিশা গোল গোল চোখে ঘাড় ঘুরিয়ে আয়নার দিকে তাকালো। এর মানে এই লোকটা ওর ভাই? এতদিন এই লোকটার গল্পই করেছে আয়না। না, ও বাড়িতে কিছুতেই থাকবে না নিশা। জেনে শুনে নিজেকে বাঘের খাঁচায় বন্দি করার কোনো মানেই হয় না।
ব্যাগটা হাতের মুঠো শক্ত করে ধরে এক পা দু পা পিছিয়ে গিয়ে যেই না দৌড় দিতে যাবে, অমনি এক কঠিন পুরুষালী কণ্ঠে আটকে গেল নিশার দুই পা। এই মেয়েকে তুমি, আর এইভাবে পালাচ্ছ কেন? আয়না আমতা আমতা করে বলল, ও আমার বান্ধবী, আয়ন ভাইয়ের বিয়ের উপলক্ষে এসেছে। এসেছে যখন পালাচ্ছে কেন? তৎক্ষণাৎ পেছন ফিরে তাকালো নিশা, চোখাচোখি হয়ে গেল আফসারের সাথে। চমকে উঠল আফসার। ও স্বপ্ন দেখছে না তো? দিন দুপুরে দাঁড়িয়ে আছে স্বপ্ন। এই মেয়েকে তো স্বপ্ন তো ও গত 2 বছর ধরে দেখে আসছে, তবে ঘুমের মধ্যে। এখন কি তাহলে এই মেয়েকে চোখ খুলে দিল? দিন দুপুরে জেগে জেগেও স্বপ্ন দেখা শুরু করেছে নাকি? নিশা আমতা আমতা করে। কোথায় আমি পালাচ্ছি না তো। নিশার উচ্চারিত শব্দযুগল আফসারের কর্ণকুহরে পৌঁছতেই ঘোর থেকে বেরিয়ে এলো আফসার। না, ও স্বপ্ন দেখছে না, সত্যি ওর বসন্ত কন্যা ওর সামনেই দাঁড়ানো। অবশেষে ওর বসন্ত কন্যাকে খুঁজে পেয়েছে, যাকে দেখে আজ থেকে 2 বছর আগে পয়লা বসন্তে নিজের হৃদয় হারিয়েছিল। সেই বসন্তে শ্যামবর্ণা হলদে শাড়িতে এক অষ্টাদশী রমণীকে দেখে নিজের চোখ আটকে গিয়েছিল আফসারের, যার হাঁটু অব্দি ছড়ানো ছিল উন্মুক্ত ঘন কালো কেশ। নিশার চোখের দিকে তাকিয়েই অতীতে ডুব দিল আফসার। 2 বছর আগে ছুটিতে বাড়িতে এসেছিল আফসার, কিন্তু কাজ যেন তার পিছু ছাড়ে না। সেদিন ছিল পয়লা বসন্ত। পুরো ঢাকা মেতে উঠেছিল বসন্ত উৎসবে। বসন্তের রঙে নিজেদের রাঙিয়ে তুলেছিল তরুণ তরুণীরা। হলদে একটা শাড়ি পরে বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল নিশা। ওর বান্ধবীরা সবাই ঢাকার ভিতরকার হওয়ার, সেখানে গিয়ে একসাথে হওয়ার সিদ্ধান্ত নেয় সবাই। একটা সরু গলি ধরে হেঁটে চলেছিল সে। হঠাৎ কারো আর্তনাদের শব্দ কর্ণকুহরে পৌঁছতেই থমকে দাঁড়ায় নিশা। শব্দের উৎপত্তি স্থান খুঁজতে থাকে চারদিকে। হঠাৎই সামনে এক বীভৎস দৃশ্য তাকে দেখে আটকে ওঠে সে। ওর সামনেই একজন লোককে মেরে রক্তাক্ত করে দিচ্ছিল একটা ছেলে। লোকটার মুখ থেকে গলগলিয়ে রক্ত পড়ছে, পুরো শরীরে রক্তে মাখামাখি। লোকটার মুখটা অব্দি বোঝা যাচ্ছিল না। এমন দৃশ্য প্রথম দেখেছে নিশা। এমন কোনো দৃশ্যে দেখা মিলবে কখনো, সেটাই নিশা কখনো ভাবেনি। ভয় মুখ থেকে যেন কোনো শব্দ বের হচ্ছে না। ও চিৎকার করতে চাইছে, কিন্তু গলা থেকে বের হচ্ছে না। লোকটিকে মারতে মারতেই হঠাৎই আফসারের চোখ দুটো আটকে যায় এই হলদে পরীর দিকে। শ্যামবর্ণা গায়ের রং, গোল গোল চোখ করে ওর দিকেই তাকিয়ে আছে। মুখশ্রীতে ভয়ের আভাস, হাঁটু অবধি ঘন মুক্ত কালো কেশ। আফসারের চোখে মুখে এতক্ষণ এত রাগ ক্ষোভের জায়গায় যেন জায়গা করে নিয়েছে একরাশ মুগ্ধতা। কিন্তু হঠাৎ করেই এই মুগ্ধতাকে উৎকণ্ঠায় পরিণত করে। জ্ঞান হারিয়ে বসে তার বসন্ত কন্যা। লোকটাকে ছেড়ে দ্রুত আফসার তার বসন্ত কন্যাকে ধরে নেয় মাটিতে পড়ার আগেই। নিশার গালে হাত রাখতে কেমন ইতস্তত বোধ করছিল আফসার। একটা মেয়ের গালে এভাবে হাত রাখাটা বিবেকে বাধা দিচ্ছিল বারবার। কিন্তু মেয়েটিকে জাগাতে হলে তো অবশ্যই নিশার গালে হাত দিতে হবে। যান বাঁচানো ফরজ, আগে মেয়েটিকে বাঁচাতে হবে। অতিরিক্ত ভয়ে যে মেয়েটা জ্ঞান হারিয়েছে তা বুঝতে আর বাকি নেই আফসারের। ইতস্তত বধূকে পাশে রেখে নিশার গালে হাত রেখে ডাকতে শুরু করলো, শুনছেন শুনছেন? এমনিতে আফসারের বুদ্ধিবৃদ্ধি প্রখর, আর্মির ক্যাপ্টেন বলে কথা। এমনি এমনি চেহারা দেখে তো আর সে আর্মির ক্যাপ্টেন হননি, কিন্তু এই মুহূর্ত যেন সে আর বুদ্ধিবৃত্তি হারিয়ে বসে আছে। মস্তিষ্ক ফাঁকা হয়ে গিয়েছে। না হওয়া অজ্ঞান হওয়া একটা মেয়েকে হাসপাতালে না নিয়ে গিয়ে বা মুখে পানির ঝাপটা না দিয়ে নির্মতের মতো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তোলার চেষ্টা করে কেউ। প্রায় 30 মিনিট পর এমনি এমনি জ্ঞান ফিরে আসে নিশার। চোখ খুলেই দেখে তার মাথার কাছে সে ভয়ঙ্কর ছেলেটা যে এতক্ষণ লোকটাকে মারছিল সে বসে আছে। এই 30 মিনিট অপলক দৃষ্টিতে আফসার তাকিয়েছিল তার বসন্ত কন্যার দিকে। তার রূপ দেখে নিজের বক্ষস্থলকে শান্ত করছিল সে। নিশা আফসারকে দেখে হুড়মুড়ে উঠে এক চিৎকার দিয়ে পালিয়ে যায়। হঠাৎ এমন কিছু ঘটবে ভাবতেই পারেনি আফসার। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে বসে থাকে সে। যখন হুঁশ ফেরে সেও তার বসন্ত কন্যার পিছু পিছু দৌড় দেয়, কিন্তু ততক্ষণে তার বসন্ত কন্যা হারিয়ে গিয়েছে। সেদিন বাড়ি গিয়ে ভয়ে জ্বর উঠে যায় নিশার। মনের অজান্তেই আফসারের প্রতি তৈরি হয় এক অজানা ভয়। অজানার কারণে সে প্রচন্ড ভয় পেতে থাকে আফসারকে। এরপরও অনেকটা কাকতালীয়ভাবেই 2 দিন দেখা হয় আফসারের সাথে। যদি আফসার ওকে দেখেনি, কারণ আফসারকে দেখলেই ও ভয় উল্টো পাশে দৌড় দিয়েছে। শেষ যেদিন দেখেছিল সেদিন আফসারের সাথে কতগুলো পুলিশ ছিল।
পুলিশগুলোর আফসারকে স্যার স্যার বলে সম্বোধন শুনে নিশা ভেবেছিল এই লোক হয়তো পুলিশ। তখন থেকে আর্মি পুলিশ পেশাটার প্রতি একটা ভয় জন্মে গিয়েছিল নিশার। এদিকে আফসার তার বসন্ত কন্যাকে খুঁজতে খুঁজতে হয়রান। ওই খনিকে দেখাতেই যেন মেয়েটা তার রাতের ঘুম কেড়ে নিয়ে গেছে, সবকিছু এলোমেলো করে দিয়েছিল। খুব করে খুঁজেছিল কিন্তু খুঁজে পায়নি তার বসন্ত কন্যাকে। বর্তমানে আয়না নিশার হাত ধরে টেনে বাড়ির ভিতরে নিয়ে এলো। বাড়ির মানুষগুলো প্রচন্ড ভালো, সব থেকে ভালো আবিদা বেগম, আফসার, আয়ান, আয়নার মা। মানুষটা একদম নিজের মায়ের মতন, মনে একদম কোনো অহংকার নেই। সে বলেই দিয়েছে নিশা যেন তাকে মা ডাকে। আয়নার মতো নিশাও তার একটি মেয়ে। আয়নার দাদি ভারী মজার মানুষ, অল্প সময় এমনভাবে মিশে গেছে যে নিশার মনে হয়েছে উনি ওদের বড় কেউ নয়, উনি ওদেরই বয়সী। এই বাড়িতে আসার পর থেকে 1 সেকেন্ডের জন্য রুম থেকে বের হয়নি নিশা। আফসারের ভয়ে এক প্রকার লুকিয়েই ছিল, কিন্তু রাতে আর লুকিয়ে থাকাটা যেন সম্ভব হলো না। রাতের খাবার খাওয়ার জন্য বাইরে আসতেই হলো, যদিও নিশা আসতে চাইছিল না, কিন্তু আয়নার জোরাজোরিতে শেষ পর্যন্ত আসতেই হলো। ডাইনিং টেবিলের কাছে গিয়ে হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে নিশার। ওর সামনে বসে চুপচাপ খেয়ে যাচ্ছে আফসার। নিশা ভয়ে ভয়ে মনে দোয়া ইউনুস পড়া শুরু করে দিয়েছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবিদা বেগম নিশাকে বসতে না দেখে বলে উঠল, কি নিশা মা, বসছো না কেন? খেতে বসো। নিশা একটা মেয়েকে হাসি দিয়ে বলে, এই তো আন্টি বসছি। বলে একটা চেয়ার টেনে বসলো। খেতে খেতে যতই বসুক ওর মন তো আফসার নামক ভয়ের তোলপাড় চলছে। এই লোক সামনে বসে খাবার যেন নিশার গলা দিয়ে নামছে না, মনে হচ্ছে কেউ ওর গলাটা আটকে চেপে ধরেছে। কোনো রকমের 2 লকমা খেয়ে পেট ভরে গেছে বলে উঠে যেতে নিলেই শুনতে হলো আফসারের সেই আকাশ কাঁপানো ধমক। এই মেয়ে, খাওয়া ছেড়ে উঠছো কেন? শরীরে তো হাড্ডি ছাড়া কিছু নেই। হাড্ডি মন্ত্রী পদবি নেওয়ার শখ জেগেছে নাকি? বসো, খাওয়া শেষ না করে যেন এক পাও এগোতে না দেখি। আফসারের ধমকে কেঁপে উঠল নিশা। আগে তো শুধু হাঁটু কাঁপছিল, এবার পুরো শরীর কাঁপছে। দাঁড়ানোর শক্তিটুকু নেই। ধপ করে বসে পড়লো চেয়ারে আর মনে মনে আওড়াতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বয়স 20, উচ্চতা 5 ফুট, কিন্তু ওজন একটা বাচ্চার মতো। তারপরও খাওয়া দাওয়াতে এত অনীহা। আম্মু, ওকে আরো খাবার দাও। ছেলের কথা শুনে আবিদা বেগম ও নিশার প্লেট ভর্তি করে খাবার দিল। নিশা অসহায়ের মতো কতক্ষণ খাবারের দিকে তাকিয়ে আর কতক্ষণ আফসারের দিকে তাকাচ্ছে। এর মধ্যেই আফসার আবার ধমক দিয়ে উঠল, কি হলো, খাচ্ছ না কেন? 10 মিনিট টাইম, এর মধ্যে যেন খাবার শেষ হয়। এমনিতেই এই লোককে জমের মতো ভয় পায় নিশা, তার উপর এই লোকের আবার কথায় কথায় ধমক। নিশা তো মনে মনে এই আফসার নামক জীবের নামও ঠিক করে ফেলেছে। এই লোকের সাথে আফসার নামটা একদম যায় না। কি সুন্দর আফসার নামটা! এই বজ্জাটার নাম তো হওয়া উচিত ছিল ধমকরাজ। 24 ঘন্টা সবাইকে ধমকের উপরে রাখি। নিশার এই আকাশ পাতাল চিন্তা ভাবনার মধ্যেই আফসার আবার ধমক দিয়ে উঠল, 2 মিনিট চলে গেছে। খাবার শেষ করতে 10 মিনিটের 1 সেকেন্ড বেশি লাগলেও এমন আরও এই প্লেট খাবার শেষ করতে হবে তোমাকে। আটকে উঠল নিশা। এই লোক কি ওকে খাইয়ে খাইয়ে পেট ফাটিয়ে মারার প্ল্যান করছে নাকি? সব ভাবনা চিন্তা ফেলে না খেয়ে মুখে গিলতে শুরু করলো নিশা। যেভাবেই হোক 10 মিনিটের আগে খাবার শেষ করতে হবে নিশাকে। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি, পুরো খাবারটা শেষ করতে 11 মিনিট লেগেছিল। তাই আফসারের কথা অনুযায়ী ওকে আবার 1 প্লেট খেতে হয়েছে। ও খেতে চায়নি, আফসার ওকে ধমকিয়ে ধামকিয়ে খাইয়েছে। এত ভাত ও একসাথে এই 20 বছরের জীবনে কোনোদিন খায়নি। এতদিন নিলয়কে কুমড়ো পটাশ বলতো, আজ নিজেকে নিজের কাছে কুমড়ো পটাশ মনে হচ্ছে। এই পেট নিয়ে হাঁটতে ওর জান বেরিয়ে যাচ্ছে। হায় কপাল, কেন ও এই বাড়িতে আসতে গেল? রাত প্রায় 10টার কাছাকাছি। আয়না বিছানায় শুয়ে মোবাইল স্ক্রল করছে। নিশা পুরো রুমে পায়চারি করছে আর আফসারের পিন্ডি চটকাচ্ছে। এটা তোর ভাই? এটা মানুষ নাকি জম? আমাকে কতগুলো ভাত খাওয়ালো দেখেছিস? আর তোরা কেউ কিছু বললি না? আয়না অসহায়ের মতো বলে উঠল, বললে আমাকে আস্ত রাখতো বলে মনে হয় তোর? ভাই, আমি কিছুতেই তোদের বাড়ি থাকবো না। এই বাড়িতে থাকলে তোর ওই ধমকবাজ ভাই আমাকে বাঁচতে দেবে না, আমি শিওর। দুইজনের কথোপকথনের মধ্যেই দরজায় টোকা পড়ল। আয়না উঠে
দরজা খুলতেই বরাবরের মতো আফসারের গম্ভীর মুখ, কঠোর মুখশ্রীটি ভেসে উঠল। নিশাও গুটি গুটি পায়ে আয়নার পাশে গিয়ে দাঁড়ালো। কে এসেছে দেখতে আফসারকে চোখে পড়তেই যেন ভয়ে হৃদযন্ত্র লাফালাফি শুরু করেছে। আফসার তার চিরচেনা গম্ভীর কণ্ঠে বলল, 10টা 2 বেজেছে, এখনো রুমের লাইট জ্বলছে কেন? ঘুমাসনি কেন? আয়না বারবার আমতা আমতা করে উত্তর দিল, এই তো ভাইয়া, এক্ষুনি লাইট অফ করে ঘুমাতাম আর কি। আয়নার কথার মাঝখানেই নিশা আয়নাকে এক খোঁচা মারলো। এই খোঁচার মানে হলো, কি হয়েছে? আয়না নিশার কানে ফিসফিস করে বলল, আমাদের বাড়িতে সবাইকে রাত 10টার মধ্যেই ঘুমাতে হবে, এটাই ভাইয়ার নিয়ম। রাত 10টার পর 1 সেকেন্ডও কেউ জেগে থাকা এটা ভাইয়ার পছন্দ না। এর মধ্যেই নিশা এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলেছে। শুধু ভয়ঙ্কর নয়, লজ্জাজনক কাণ্ডও বটে। সে হঠাৎ করে বলে উঠল, তোর ভাই বিয়ের পরেও কি বউকে 10টার মধ্যে ঘুমাতে বলে? তাহলে ইহো জনমে আর বাচ্চার মুখ। কথাটা শেষ হওয়ার আগেই আয়না নিশার মুখটা দ্রুত চেপে ধরলো। কথাটা একটু জোরেই বলা হয়ে গেছে। সামনে যে আফসার ছিল সেদিকে খেয়ালই ছিল না নিশার। নিশা ভীত দৃষ্টিতে সামনের দিকে তাকালো। আফসার কেমন অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ইস, কি বলে ফেললো আফসারের সামনে? মানুষটা তো এমনি ভীষণ রাগী, তার সামনে এমন বেফাস মন্তব্য করে ফেলেছে নিশা। ওকে এখন আবার মারবে না তো? লজ্জা ভয়ে দুটোতে প্রাণ যায় নিশার। আয়নাও ঘামতে শুরু করেছে। তার ভাইয়ের রাগ সম্পর্কে সে অনেক আগে থেকেই অবগত। আর সবচেয়ে বড় কথা, তার ভাই এসব কথা একদম পছন্দ করে না। উনি এক প্রকার রসকসহীন রাগচোটা একজন মানুষ। এবার বোধহয় ভাইয়ের হাতে বেফাস মন্তব্যের জন্য নিজের প্রাণপ্রিয় বান্ধবীকে প্রাণটাই হারাবে। কিন্তু আয়না আর নিশাকে অবাক করে দিয়ে একদম নিশ্চুপভাবে বড় বড় পা ফেলে দ্রুত প্রস্থান করলো। ত্যাগ করেছে আফসার। বিস্ময়ে দুজনেই মূর্তি বনে গেছে। এই লোক তো ছাড়ার পাত্র নয়। হঠাৎ কি হলো? একদম কিছু না বলেই চলে গেল। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়েছে আফসারের। আসলে নিশার বেফাস মন্তব্যে বেশ অপ্রস্তুত হয়ে পড়েছিল আফসার। নিজের অপ্রস্তুত ভাবটাকে ঢাকতে দ্রুত চলে এসেছিল সে। ফজরের নামাজ আদায় করে বিছানায় একটু গা এলিয়ে দিয়েছে নিশা। ফজরের নামাজ আদায় করে রোজই আবার ঘুমিয়ে যায়, এটা ওর অভ্যাস। আয়না নিশাকে ধাকিয়ে, এই নিশা উঠ, বাইরে হাঁটতে যেতে হবে, এটা ভাইয়ের আদেশ। তোর ভাই তুই যা, আমাকে ডাকছিস কেন? ঘুমোতে দে আমাকে। চোখ বন্ধ করে ঘুমো ঘুমো কণ্ঠে কথাগুলো বলল নিশা। হঠাৎ করে গায়ে পানি পড়তেই ধরপড়িয়ে উঠে বসলো সে। বৃষ্টি নেমেছে, ছাদ কি ফুটো হয়ে গিয়েছে? ছাদের দিকে তাকিয়ে দেখে না তো, ছাদ ঠিকই আছে। তাহলে ওর গায়ে পানি এলো কোথা থেকে? আশেপাশে পানির উৎস খুঁজতে গিয়ে চোখে পড়লো আফসারকে। বিছানায় পাশে এক বালতি হাতে দাঁড়িয়ে আছে সে। ওই তাহলে এই কাজটা এই ধমকরাজের। মুহূর্তেই যেন নিশা তার পুরোনো ভয় ডরকে ভুলে বসেছিল। রেগে আফসারকে কিছু বলতে যাবে, আর মধ্যে আফসার দিল তার অস্কারজয়ী সেই বিখ্যাত ধমক, এই বাড়িতে এত বেলা অবধি কেউ ঘুমায় না, দ্রুত চেঞ্জ করে এসো, জগিংয়ে যাব সবাই। মুহূর্তেই চুপসে গেল নিশা। অস্পষ্ট স্বরে বলল, আসছি। পার্কের মধ্যে হাত ছায়ে আর ঝিমোচ্ছে নিশা। ঘুমে চোখ দুটো জড়িয়ে আসছে, একটু হাঁটছে আর দাঁড়িয়ে একটু ঘুমোচ্ছে। কোথা থেকে আফসার এসে এক দিল ধমক। সাথে সাথে নিশার ঘুম হাওয়া। নিশা মনে মনে যত দোয়া সূরা জানতো সব পাঠ করতে করতে দিল এক দৌড়। সে যেন দৌড়ের প্রতিযোগিতায় নেমেছে। তবে একটা বিষয় ভালো যে আফসারকে দেখলে নিশার সব দোয়া সূরা মনে পড়ে যায়। এই উসিলায় অন্তত একটু সোয়াব হতো হয় ওর। সব দোয়া পড়তে দৌড়াতে বুকে একটা ফু দিয়ে জন্য মাথা নিচু করতেই একটা গাছের সাথে ধাক্কা লেগেছে পটাং নিশাকে পড়তে দেখে আফসারও দৌড়ে ওর কাছে এলো। হায় রে মান সম্মান! নিশার এখন লজ্জায় অস্বস্তিতে মরে যেতে ইচ্ছে করছে। পড়েছে ঠিক আছে, পড়ার একটা সৌন্দর্য আছে। ও বসে পড়তো, শুয়ে পড়তে পারতো, তা না করে ও চিত হয়ে পড়েছে। তাও আবার সেই চিত না, একটা ব্যাংক উল্টো করে রাখলে যেমন চিত হয়ে থাকে তেমন চিত। লজ্জা, অস্বস্তি, ভয় তিনটাই নিশাকে ঘিরে ধরেছে। নিজে চেয়েও উঠাতে পারছে না। কোমরটায় ভীষণ ভ্যাট লেগেছে। আফসার হাত বাড়িয়ে দিল তার হাত ধরে ওঠার জন্য। নিশা কেমন ইতস্তত করছে এভাবে একটা ছেলের হাত ধরতে, কেমন যেন লাগছে। নিশাকে হাত ধরতে না দেখে আফসার আবার দিল এক ধমক, এই মেয়ে, তাকিয়ে তাকিয়ে কি দেখছো? হাত ধরে ওঠো। একে তো বাচ্চাদের মতো বোয়াল মাছ ধরেছ, তার উপর না উঠে এখনো ব্যাঙের মতো শুয়ে আছো। নিশা তড়িৎ বেগে আফসারের হাতে হাত রাখলো। আফসার যেন থমকে গেল।
প্রেয়সী প্রথম স্পর্শে সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। যদিও এই ধরনের কোনো অনুভূতি নিশার মধ্যে পরিলক্ষিত নয়, সে এখন কোমর ব্যথা আর ভয়ে নাজেহাল। এর মধ্যে আফসারও ওর হাতটা শুধু চেপে ধরে দাঁড়িয়ে আছে, উঠাচ্ছে না। নিশার ভয় আরো বাড়ছে। এমনি এই লোককে সামনে দেখলেই ওর ভয় লাগে। নিশা কোনো রকম আফসারের হাতটা বেয়ে বুয়ে উঠে দাঁড়ালো। কোমরটা কোনো রকম এক হাত দিয়ে চেপে ধরে ঘোরাতে ঘোরাতে দিল দৌড়। আফসার হতভম্ব হয়ে কতক্ষণ ওর হাতের দিকে তাকাচ্ছে, কতক্ষণ নিশার দিকে, তারপর হাতের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে মুচকি হাসি দিল। সকালে নাস্তা করতে এসে টেবিলে আফসারকে না দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল নিশা। মনে মনে শয়তান তাড়ানোর দোয়া পড়তে পড়তে একটুখানি পরোটা ছিঁড়ে মুখে দিল। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিহাজ্জিল কারীম ওয়া সুলতানিহিল কাদিমি মিনাশ শাইতানির রাজীম। এমা, শয়তান তাড়ানোর দোয়া শেষ করতে না করতে শয়তান এসে হাজির। আজকাল শয়তানগুলো বেহায়া হয়ে গেছে, ওদের তাড়ানোর জন্য নিশা দোয়া পড়ছে, কিন্তু ওরা নিশার সামনেই এসে চেয়ার টেনে বসলো। আফসারকে দেখেই যে খাবার জন্য গলায় আটকে গেল নিশার। হেঁচকি উঠতেই পাশের চেয়ারে বসা আয়না পানি এগিয়ে দিল নিশার দিকে। নিশা হাতের কাছে পানি পেয়ে ঢকঢক করে পুরো গ্লাস পানি খেয়ে ফেললো। সাথে সাথেই আফসার ধমকে উঠল। শুধু পানি খেয়ে পেট ভরাবে নাকি? খাবার খাও। এবার পানিও যেন নিশার গলায় আটকে যাওয়ার উপক্রম। গলায় কিছু আটকে গেলে মানুষ পানি খায় গলা ঠিক করার জন্য। এখন সেই পানি যদি গলায় আটকে যায় তাহলে কি খাওয়া উচিত ভেবে পাচ্ছে না নিশা। হঠাৎ করে কাশি উঠে গেল, মুখের পানি গিয়ে পড়লো সামনে থাকা আফসারের মুখে। আটকে উঠল নিশা আর আয়না। এই বুঝি শেষ সব, এই এখন না মেরে বালি চাপা দিয়ে দেয়। কিন্তু না, আফসার মুখে পানির ফোঁটাগুলো নিয়েই বেশ শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে নিশার দিকে। তারপর হঠাৎ করে শান্ত স্বরে বলে উঠল, ঠিক আছো তুমি? এত তাড়াহুড়ো করছো কেন? আফসারের এমন শান্ত কথাবার্তা যেন ঠিক হজম হচ্ছে না নিশার। এই বাড়িতে আসার পর এই ধমকটা আজকে শুধু ধমকাতেই দেখেছি, হঠাৎ সে শান্ত ব্যবহার করছে কেন? নিশা তো ভয় আরও বেড়ে যাচ্ছে। ও আগেও শুনেছে শান্ত পরিবেশ নাকি ঝড় আসার পূর্বাভাস। ওর জীবনে আবার কোনো ঝড় আসতে চাচ্ছে না তো। এই লোক তো ওইভাবে শান্ত থাকার মানুষ নয়। এই লোক এভাবে শান্ত থেকে ওকে মেরে ফেলা প্ল্যান করছে না তো। শেষে কিনা বান্ধবীর বাড়িতে তার এক ভাইয়ের বিয়ে খেতে এসে আরেক ভাইয়ের হাতে প্রাণটা দিতে হবে। চেয়ার থেকে লাফিয়ে উঠল নিশা। দ্রুত চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আফসার আবার নিজের প্রিয় রূপে ফিরে এলো। ধমকে উঠল আফসার। কি সমস্যা? খাবার শেষ না করে কোথায় যাচ্ছ তুমি? একটু ভালোভাবে কথা বলেছি বলে কি মনে করেছো আমি ভালো হয়ে গেছি? নিশা মনে মনে আয়তুল কুরসি পাঠ করে বুকে একটা ফু দিয়ে চেয়ারে বসে পড়ল। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে হাজার দোয়া পাঠ করেও এই আফসার নামক শয়তানের হাত থেকে নিস্তার নেই। আফসার ধমকে ধমকে নিশাকে খাওয়াচ্ছে। যেখানে জীবনে নিশা 2টা পরোটা বেশি খায়নি, সেখানে আফসার নামক ভয়ানক প্রাণীর ধমকে আজ 5টা পরোটা খেয়েছি। আর আয়না পাশের চেয়ারে বসে নিশার অবস্থা দেখে তার মুখ টিপে হাসছে। না না না, এই বাড়িতে আমি কিছুতেই থাকবো না। এই একদিনেই তোর ভাই আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিয়েছে। আমি আজই এই বাড়ি থেকে চলে যাব। যাই বলিস আয়ানা, তোর ভাই কিন্তু বেশ হ্যান্ডসাম। আমি এসে ক্রাশ খেয়েছি, একদম চকলেট বয়। কাজলের কথা শুনে তেতে উঠল নিশা। এমনি আফসারের অত্যাচারে ওর জীবন নাজেহাল, আর সেখানে ওরই বান্ধবী ওর সামনেই ওর প্রধান শত্রুর প্রশংসা করছে। ওটা চকলেট বয় না, কফি বয় হবে। দেখেছিস কেমন কফি কালারের? আর তাছাড়া তুই তো যাকে দেখ তার উপরেই ক্রাশ খাস। এই আর নতুন কি? ওই কলেজের সাইডে পানের দোকানে পান খাওয়া কুদ্দুস মিয়াকে দেখলে তার উপরেও তো তুই ক্রাশ খাবি। নিশার কথা শুনে আয়না বলল, একদম বাজে কথা বলবি না। আমার ভাইয়া যেমনই হোক কিন্তু অনেক হ্যান্ডসাম। কত মেয়ে আমার ভাইয়ের জন্য পাগল জানিস? রাখ তো তোর চাপাবাজি। হ্যান্ডসাম, মাথায় চুল তো নেই, একদম জিরো সাইজ। কোনোদিন বিয়েই হবে না, সারা জীবন আইবুড়ো থাকতে হবে। মিলিয়ে নিস এই নিশার কথা। নিশার ছোটবেলা থেকে ছেলের চুলের প্রতি অন্যরকম একটা আকর্ষণ। ফয়সালের প্রেমেও পড়েছিল এক প্রকার তার চুল দেখেই। আর সেখানে আফসারের আর্মিতে থাকার সুবাদে মাথার চুল একদম ছোট ছোট, দাঁড়িয়েও নেই। নিশা 1 সপ্তাহ আগেই আয়নাদের বাড়িতে চলে আসলেও এতদিন তো আর টিউশনিগুলো বাদ দেওয়া যাবে না, তাই সকালে নাস্তা করে কাজলের সাথে বেরিয়ে পড়েছিল।
কাজল আর আয়নার বাড়ি কাছাকাছি হওয়ায় কাজল সকাল সকালই আয়নাদের বাড়ি চলে গিয়েছিল। টিউশনি শেষ করে এক প্রকার কাজলের জোড়াজুড়িতেই আজ রাতটা ওদের বাড়িতেই থেকে যায় নিশা। কাজলের একটাই কথা, আয়না কি একাই ওর বান্ধবী? আয়নার বাড়িতে থাকলে ওর বাড়িতে কেন থাকতে পারবে না? কেমন বাচ্চাদের মতো আবদার। নিশাও আফসারের ভয়ে কাজলের বাড়িতেই থাকতে রাজি হয়ে গেল। ওই বাড়িতে গেলেই তো আবার আফসার নামক একটা বদ প্রাণীর সামনাসামনি হতে হবে। একদিনে নিশা কেমন অতিষ্ঠ হয়ে উঠেছে আফসারের অত্যাচারে। রাতে খাবার টেবিলে নিশাকে না দেখে আফসার ভ্রু কুঁচকে আয়নার দিকে তাকালো। আফসারকে এভাবে তাকাতে দেখে ভরকে গেল আয়না। এমনিও আফসারকে ভীষণ ভয় পায়, তার মধ্যে এভাবে ওর দিকে তাকিয়ে আছে। ভয়ে ঢোক গিলে আমদা আমদা করে বলল, এভাবে তাকিয়ে আছো কেন ভাইয়া? কিছু বলবে? তোর সাথের মেয়েটা কোথায়? ওকে খেতে ডাক। ও নিশার কথা বলছো? নিশা তো নেই। কেবলই ভাতের প্লেটটা হাতে দিয়েছিল আফসার। নিশা নেই কথাটা শুনেই হাতটা থমকে গেল। আফসারের ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো আয়নার দিকে, অতঃপর গম্ভীর কণ্ঠে বলে উঠল, নেই মানে? কোথায় গেছে? ও কাজল মানে আমার আরেকটা বান্ধবীদের বাসায় গিয়েছে, আজও সেখানেই থাকবে। অন্যের বাড়িতে গেছে মানে? কার কাছে জিজ্ঞেস করে ও এই বাড়ির বাইরে গেছে? বান্ধবীদের বাড়িতে রাত কাটাবে? এটা কি ধরনের শিক্ষা? আমিও তো বান্ধবী ভাইয়া, আমার বাড়িতে থাকতে পারলে কাজল কি দোষ করেছে? আর তাছাড়া ও থাকতেই চায়নি, ইনফ্যাক্ট আমাদের বাড়িতে আসতে চায়নি, আমি জোর করে এনেছি। আর তুমি বা এতে এভাবে রিয়্যাক্ট করছো কেন? আয়নার কথায় থতমত খেয়ে গেল আফসার। কেমন অপ্রস্তুত হয়ে পড়েছে, কিন্তু নিজের অপ্রস্তুত ভাবটা কারো কাছে প্রকাশ করতে একদম ইচ্ছুক নয় সে। কোনোভাবে নিজেকে ঠিক করে ভাত রেখে উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, তাকে কল করে বাসার সামনে দাঁড়াতে বল, আমি তাকে আনতে যাচ্ছি। আয়না কেমন হ্যাবলার মতো তাকিয়ে আছে ভাইয়ের দিকে। ভাইয়ের কোনো কথাই তার মাথায় ঢুকছে না। আফসার একটু সময় কিছু একটা চিন্তা করে আবার বলল, না থাক, ওকে এত রাতে বাইরে বেরিয়ে দাঁড়াতে হবে না। ওর মোবাইল নাম্বারটা দে, আমি ওই বাসার সামনে গিয়ে নিজেই কল করব ওকে। আয়নার থেকে নিশার মোবাইল নাম্বারটা নিয়ে বেরিয়ে গেল আফসার। আফসার সদর দরজা পেরোতেই আয়না তাড়াহুড়ো করে ফোন লাগালো নিশাকে। 2 বার রিং হতেই নিশা কলটা রিসিভ করলো। কিরে চুন্নি, হঠাৎ কল করলি যে? আয়না ভীত কণ্ঠে বলে উঠল, নিশা রে, তুই আজ শেষ। কেন, কি হয়েছে? ভাইয়া তোকে আনতে গিয়েছে। আতকে উঠল নিশা। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। যার ভয় এ বাড়িতে এসে উঠেছে সেই নাকি ওকে আনতে গেছে। না না, ভয় পেলে চলবে না। ইচ্ছে তো করছে ওই আফসার নামক শয়তানকে 2-4 কথা শোনাতে, কিন্তু সে তো সাহস আর নিশার নেই। কিন্তু তাতে কি, আফসারকে কিছু না বলতে পারলে কি হয়েছে? আয়না তো আছে তার বোন। নিশা তেতে উঠে বলল, সমস্যা কি তোর? ভাইয়ের একদিনই আমার জীবনটা তেজপাতা করে শান্তি হয়নি, এখন আবার নিতে আসছে। শোন, আমি তোর বান্ধবী, ওনার বোনের বান্ধবী, এটা ওনাকে বুঝতে হবে। উনি আমার মতো একটা মাসুম বাচ্চার ওপর এইভাবে অত্যাচার করতে পারে না। নিহাত আমি ভালো মানুষ বলে কিছু বলছি না। তোর ভাইকে বলে দিবি আমাকে যেন কিছু বলতে বাধ্য না করে। সবই বুঝতে পেরেছি। এখন ভাইয়া তোকে আনতে গিয়েছে, এখন কি করবি? মগের মুল্লুক নাকি? আমাকে নিতে আসলেই আমাকে ওনার সাথে যেতে হবে নাকি? আমি যাব না, কিছুতেই যাব না। পারলে তোর ভাই যেন আমাকে নিয়ে দেখায়। এসব বাসন পারলে আমার ভাইয়ের সামনে ছাড়িস, ভাইয়া তোকে মাথায় তুলে এক আছাড় মারবে। এই, তুই কি বলতে চাইছিস? তোর ভাইকে আমি ভয় পাই নাকি? আমার কাজ আমি তোকে সাবধান করলাম। হাজার হোক তুই আমার বান্ধবী, আমি চাই না আমার বান্ধবী অকালে আমার ভাইয়ের হাতে প্রাণ হারাক, তাই আর কি। রাখ তো ভাইয়ের চামচি বলে খট করে কলটা কেটে দিল নিশা। আয়নার কল কাটতেই ফোনে আননোন নাম্বার থেকে কল আসতেই দেখে ভ্রু কুঁচকে এলো নিশার। কয়েক সেকেন্ড অতিক্রম করে কলটা রিসিভ করতেই শোনা গেল ওপর পাশ থেকে গম্ভীর পুরুষালী একটা কণ্ঠ, আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি বাইরে এসো। ধক করে উঠল নিশার কলিজাটা। এতক্ষণ যতই আয়নার সাথে ঝাড়ি মারুক, এই মুহূর্তে আফসারের কণ্ঠস্বর শুনে ভয় চুপসে গেল নিশা। এতক্ষণ মনের মধ্যে সাজিয়ে রাখা কথাগুলো কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। কোনো মতে আমতা আমতা করে নিশা বলল, এই রাতে এই বাড়িতে চলে গেলে সবাই কি মনে করবে? তাছাড়া আন্টি আমাকে যেতে দেবে না। অত কিছু জানার আমার প্রয়োজন নেই। কার কাছে জিজ্ঞেস করে এই বাড়িতে তুমি এসেছো? নিশা কোনো রকম সাহস সঞ্চয় করে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল,
আমি এখন চলে গেলে আন্টি খুব রাগ করবে। আমি এখন যাব না, আপনি চলে যান। ধমকে উঠল আফসার। তুমি বাড়ির বাইরে আসবে নাকি আমার ভিতরে যেতে হবে? আমি এত রাতে বাড়ির ভিতরে গিয়ে একটা মেয়েকে নিয়ে আসলে বিষয়টা কিন্তু ভালো নাও হতে পারে। নিশা তড়িঘড়ি করে বলল, আমি আসছি, এখনই আসছি। কাজলদের বাড়ি থেকে তো কিছুতেই আসতে দিবে না, তাও ভুলভাল বুঝিয়ে অনেক কষ্টে বেরিয়ে এসেছে নিশা। এখন মনে হচ্ছে কেন যে ওই বাড়ি থেকে এই বাড়িতে আসতে গেল, সেই তো ওই শয়তানের বাড়িতে শয়তানের সাথেই যেতে হচ্ছে ওকে। আফসার সামনে সামনে হাঁটছে আর নিশা পেছনে পেছনে। হঠাৎ মাঝ রাস্তায় থমকে দাঁড়ালো আফসার। ওকে ভাবে দাঁড়াতে দেখে নিশাও থমকে দাঁড়ালো। আফসার পেছন ফিরে নিশার দিকে তাকিয়ে বলল, তা তোমার তো খুব ইচ্ছে ছিল আমি আমার বউকেও বিয়ের পর রাত 10টার মধ্যে ঘুমাতে বলবো কিনা। আসলে আমি ভেবে রেখেছি আমার বউকে আমি সারা রাতেও ঘুমাতে দেব না। সে ঘুমাবে সারা দিন যখন আমি ডিউটিতে থাকব, আর মাঝে মাঝে রাতে ডিউটি থাকবে তখন। এর মধ্যেই নিশা ব্যাককালের মতো একটা প্রশ্ন করে বসলো, আপনি সারাদিন ঘুরবেন না ডিউটিতে থাকবেন? আবার সারাদিন না ঘুমিয়ে বউকে আদর করবেন, ক্লান্ত হয়ে পড়বেন না? নিজের করা প্রশ্নে নিজে কি আহাম্মক নিশা, এই কি প্রশ্ন করে ফেললো? তাছাড়া আফসার তো বউকে আদরের কথা একবারও উল্লেখ করেনি, তাহলে লজ্জায় মাথা কাটা যাচ্ছে নিশার। ছি ছি, নিজেকে এখন ধিক্কার জানাতে ইচ্ছে করছে নিশার। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নিশার কথায় প্রথমে অপ্রস্তুত হয়ে পড়েছিল আফসারও, কিন্তু পরক্ষণেই যখন নিশার প্রশ্নের মর্মার্থ বুঝতে পারল তখন বাঁকা হাসলো। একটু ঝুঁকে নিশার কানের কাছে মুখ নিয়ে বলল, ঘুমাবো তো বউকে আদর শেষে শেষ রাতে। এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যেতে পারলে ভালো হতো নিশার। এই বেফাস মন্তব্য করার স্বভাবটা আর গেল না ওর। এর জন্য মায়ের কাছে কত বকা শুনলো, তাও এই বেহায়া স্বভাবটা ওর কাছ থেকে গেলই না। নিশা আর কিছু না ভেবেই লম্বা লম্বা পা ফেলে হাঁটা শুরু করলো, আর ওর পেছন পেছন আফসারও। তার ঠোঁটে লেগে আছে মিষ্টি একটা হাসি। অবশ্য সেই হাসি কারো দৃষ্টিগোচর নয়। পুরো পথ আর দুজনের মধ্যে কোনো কথা হলো না। পুরো পথটাই নীরবতা বজায় রেখে বাড়ি ফিরে খেতে বসেছে আফসার, সাথে নিশাকেও বসিয়েছে। নিশা অনেকবার বলেছে ও বাড়ি থেকেও খেয়ে এসেছে, তাও শোনাতে পারেনি আফসার নামক প্রাণীকে। সে ধমকে ধমকে নিশাকে খাইয়ে ছেড়েছে। পরের দিন সকাল থেকে শুরু হয়ে গেল আবার অত্যাচার। তবে আজ সকালে নিশা নিজেই ঘুম থেকে উঠেছে। আসলে আজ আর ফজরের নামাজ পড়ে ঘুমায়নি। জগিংয়ে গিয়ে আফসারের থেকে দূরত্ব বজায় রেখে আয়নার সাথে সাথে ছিল। তারপর সকালের নাস্তা করে টিউশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বের হওয়ার আগে আবিদা বেগম বারবার বলে দিয়েছে নিশাকে তাড়াতাড়ি ফিরতে। আজ তারা শপিংয়ে যাবে। নিশার জন্য বিষয়টা কেমন লাগছে যে বান্ধবীর ভাইয়ের বিয়ের শপিংয়ে যাবে, কিন্তু আবিদা বেগম তো নাছোড়বান্দা। নিশাকে এই 2 দিনে বড্ড আপন করে নিয়েছেন মানুষটা। মায়েরা বুঝি এমনই হয়, কিন্তু কই নিশার মামি তো এমন না। সে তো নিশাকে একদম সহ্য করতে পারে না। ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেলল নিশা। এই 2 দিনে ফয়সালকেও তেমন মনে পড়েনি নিশার। পড়বে কিভাবে? এখানে এসে আফসারের অত্যাচারে নিজেকে নিজেই মনে করার সময় পায় না নিশা। আবার তো ফয়সাল। শপিংয়ে এসে এক কোণে দাঁড়িয়ে আছে নিশা, আর বাকি সবাই কেনাকাটা করছে। ওর কেমন যেন ইতস্তত লাগছে। আবিদা বেগম বারবার ওকে শাড়ি কেনার জন্য জোর করছে, কিন্তু ওর শাড়ি আছে বলেই অন্য শাড়ি নিবে না বলে দিয়েছে। আবিদা বেগম কতক্ষণ জোর করতে ব্যর্থ হয়ে অন্যদের জন্য শাড়ি দেখতে চলে গেল। নিশা এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে শপিং মলটা দেখছিল। অনেক বড় শপিং মলটা। নিশা সচরাচর এমন শপিং মলে আসে না। এখানকার জিনিসগুলো যেমন সুন্দর, দামও তেমন চড়া। ওরা মধ্যবিত্ত মানুষরা বেহুদা টাকা খরচের থেকে টাকা জমিয়ে রাখতে পছন্দ করে বিপদের সময়ের জন্য। হঠাৎ আফসারের ধমকে নিজের চিন্তা থেকে বেরিয়ে এলো নিশা। কি শুরু করেছে এই লোক? শপিং মলে এসেও এভাবে ধমকে যাচ্ছে, এটা কেমন ধরনের আচরণ? ভেতরে ভেতরে চরম পর্যায়ে বিরক্ত হলেও মুখে কিছু বলার সাহস নেই নিশার। সে সাহস থাকলে তো এতক্ষণে আফসারের মুখের উপর ঝামা ঘষে দিত। এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কি সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে এখানে নিয়ে এসেছি নাকি? নিশা বিড়বিড় করে আফসারের গোষ্ঠী উদ্ধার করতে করতে সামনে এগিয়ে যেতেই কারোর সাথে ধাক্কা খেয়ে মাথা চেপে চিৎকার দিয়ে উঠল,
ও মা গো। নিশার মাথাটা গিয়ে সোজা লোকটার বুকে গিয়ে ঠেকেছে। একে তো জীবনে ঝামেলার শেষ নেই, তার মধ্যে মাঝপথে এই খাম্বাটা আসলো কোথা থেকে আবার। বিরক্তিতে নাক মুখ কুচকে সামনে তাকাতে বিস্ময়ে থ হয়ে গেল নিশা। ওর ধাক্কা খাওয়া মানুষটা আর কেউ নয়, ফয়সাল। ফয়সালকে দেখে দ্রুত সরে এলো নিশা। চোখের সামনে ভেসে উঠল সেদিনের অপমানের ঘটনা। চেহারায় ফুটে উঠল বিষণ্ণতার ছাপ। নিশার চেহারার এই বিষণ্ণতার ছাপ সামনের ব্যক্তির চোখ এড়ালেও চোখ এড়ালো না ফয়সালের। কি রে নিশা, তুই এই শপিং মলে ভুল করে ঢুকে পড়েছিস নাকি? নিশ্চয়ই তাই। তোদের মতো মিডল ক্লাস মানুষদের জন্য কিন্তু এই শপিং মল নয়। এখানকার জিনিসপত্রের দাম জানিস? ফয়সালের কথাগুলো নীরবে শুনছিল নিশা। ছলছল করে ওঠে চোখ দুটো। মাঝে মাঝেও ভেবে পায় না এমন একজন মানুষকে ভেবে ভালোবাসতে পারে যে মানুষকে মানুষ বলেই গণ্য করে না। এত নিচু মনের কাউকে ভালোবেসে কথাটা মনে উঠলেই নিজের প্রতি নিজেরই ঘৃণা চলে আসে। কিন্তু মন যে বড় অবাধ্য, চাইলেও এই মন থেকে ফয়সাল নামক মানুষটাকে ও মুছে ফেলতে পারে না। ওই অবাধ্য মনটা যে ওর কথা শুনে না। এর মধ্যেই একজন মেয়ে এসে ফয়সালের পাশে দাঁড়ালো। নিঃসন্দেহে মেয়েটাকে সুন্দরী বলা চলে। পুরো শরীরে আধুনিকতার ছোঁয়া, পোশাক আশাকেও বোঝা যায় হয়তো মেয়েটা কোনো বড় ঘরের মেয়ে, হবে হয়তো ফয়সালের গার্লফ্রেন্ড। তবে অবাক করা ব্যাপার হলো আজ ফয়সালের পাশে কোনো মেয়েকে দেখে কষ্ট হচ্ছে না, বিন্দুমাত্র জ্বলছে না ওর হৃদয়, যেখানে একটা মাস আগেও ফয়সালের পাশে কাউকে সহ্য করতে পারতো না। তবে কি এটা ফয়সালের অপমানের বল? ও কি ফয়সালকে ভুলতে চলেছে? হয়তো তাই এত বছরে ফয়সালের ওকে অপমানগুলো আস্তে আস্তে ওর মনে ফয়সালের জন্য তিক্ততা তৈরি করছিল। কিন্তু সম্পূর্ণ ভুলে যাওয়া সম্ভব হচ্ছিল না। এখন হয়তো সেটাও সম্ভব হয়ে যাবে। মেয়েটা ফয়সালকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, মেয়েটা কে? এমনি পরিচিত। তাচ্ছিলের হাসি হাসলো নিশা। এখন বুঝি ফুপাতো বোন হিসেবেও লজ্জা করছে ফয়সালের, কারণ ওরা মধ্যবিত্ত। মনটা বিষিয়ে গেল নিশার। ভাবতেই অবাক লাগছে এমন একটা মানুষের জন্য এত বছর ধরে ওর মনের মধ্যে অনুভূতি পুষে রেখেছে যে সামান্য অন্যের সামনে ওকে পরিচয় দিতে কুণ্ঠিত বোধ করে। মেয়েটা নিশার দিকে হাত বাড়িয়ে বলল, আমি নাদিয়া, ফয়সালের ফ্রেন্ড। ভদ্রতার খাতিরে নিশাও হাত বাড়িয়ে দিল। মুখে মৃদু হাসির রেখা টেনে বলল, আমি নিশা। এতক্ষণ পাশে দাঁড়িয়ে সবটা দেখছিল নীরব দর্শকের মতো আফসার। প্রথমে ফয়সালের কথাগুলো শুনে রাগ তরতর করে মাথা উঠে গিয়েছিল তার, কিন্তু সে নিতান্তই ভদ্র মানুষ, তাই পাবলিক প্লেসে কোনো ঝামেলা করতে চায়নি, আর ওদের সামনেও যায়নি, কারণ ওখানে গেলেই নিজের রাগকে আর কন্ট্রোলে রাখতে পারবে না সে। কিন্তু এবার দেরি হয়ে যাচ্ছে। আবিদা বেগম আর আয়ান সমান তালে ওদের কল করে যাচ্ছে। এবার রাগটাকে একটু চাপা দিয়ে নিশার কাছে এগিয়ে গেল, গম্ভীর কণ্ঠে বলল, সারাদিন এখানে দাঁড়িয়ে থাকার প্ল্যান করেছো নাকি? ওদিকে আমাদের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। বলেই একটু এগিয়ে গেল আফসার। নিশা এখনো ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। নিশাকে আসতে না দেখে আফসার ফিরে এসে নিশার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। হাতে টান পড়তে টনক নড়ল নিশার। সেও মাথা নিচু করে আফসারের সাথে সাথে পা ফেলতে চলে যেতে লাগলো। এদিকে অবাক একজোড়া চোখ তাকিয়ে আছে নিশার আফসারের দিকে। পাশ থেকে নাদিয়া বলে উঠল, এইটা মেয়েটার বয়ফ্রেন্ড নাকি? বয়ফ্রেন্ড কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই ফয়সালের বুকে যেন চিনচিন ব্যথা শুরু হয়েছে। হঠাৎ এমন ব্যথার কারণ খুঁজে পাচ্ছে না বেচারা। বুকে কোনো সমস্যা হলো না তো আবার? গ্যাস্ট্রিকের ব্যথাও হতে পারে, আবার এতক্ষণ রোদে রোদে ঘুরেছে তার জন্য হতে পারে। এমনি বুকে ব্যথার কিছু কারণ বের করে নিজের মনকে বুঝ দিতে লাগলো ফয়সাল। কিন্তু মনটা যে বড্ড অবুঝ, আজ কিছু বুঝতে চাইছে না। আজ নিজের ভেতরে কেমন অস্থির অস্থির লাগছে, কিন্তু এই অস্থিরতার উৎস কিছুতেই খুঁজে পাচ্ছে না ফয়সাল। অবশেষে সামনে পরীক্ষা, পড়ার ভীষণ চাপ, সেটাকে নিজের অস্থিরতার কারণ হিসেবে ধরে নিল ফয়সাল। আফসার আর নিশার অপেক্ষা করতে করতে আয়ান ওরা চলে গেছে। নিশাকে পাশের সিটে বসে আফসার বসলো ড্রাইভিং সিটে। আফসার হঠাৎ জিজ্ঞেস করলো, ছেলেটাকে শুনলেন না? বললো পরিচিত কেউ। আমি তো তার কথা শুনতে চাইছি না, আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি। মামাতো ভাই। শুধু কি মামাতো ভাই নাকি অন্য কিছু? আজও অন্য কিছু হতে যাবে কোন দুঃখে? তোমার চোখ তো অন্য কিছু বলছে। আলতু ফালতু কথা বাদ দিয়ে গাড়ি স্টার্ট করুন। ভয় করছে না তোমার আমার সাথে এইভাবে কথা বলছো যে? ভয়ের কথা মনে পড়তেই ভয়ে মিয়ে গেল নিশা।
এতক্ষণ ফয়সালের করা অপমানের কথা ভাবতে ভাবতে আফসারের সামনে ভয়ের কথা মনেই ছিল না। আর নিশা নিজের ব্যক্তিগত কথা কারোর সাথে আলোচনা করতে পছন্দ করে না। ওর মনে ফয়সালকে নিয়ে গড়া অনুভূতির কথা কেউ জানে না, এমনকি ফ্রেন্ড সার্কেলও না। তাই আফসার যখন ওর ব্যক্তিগত বিষয় জিজ্ঞেস করেছিল তখন একটু বিরক্তই হয়েছিল বটে। আয়নাদের বাড়িতে ঢুকে সর্বপ্রথম ডাক পড়ল রেবেকা বানুর। নিশাকে ডাকছেন, উনি আফসারের দাদি, ভারী মজার একজন মানুষ। হন ছেড়ি, এদিকে আয়। ড্রয়িং রুমের সোফায় বসেছিল রেবেকা বানু। নিশাও বাধ্য মেয়ের মতো ওনার পাশে গিয়ে বসলো। ওদের সামনের সোফাতেই বসা ছিল আয়ান। আয়না আর মাত্রই আফসার এসেও বসলো। তুই নাকি শাড়ি নিতে চাইছিস না? হন তোরে আমার শাড়ি দিতেছি ভাইলোবাইসা, তোরে আমার মেলা পছন্দ হইয়াছে। রেবেকা বানুর কথার মাঝখানে ফোড়ন কেটে আয়ান বলল, এত যখন পছন্দ তাহলে ওকে তোমার বড় নাতির বউ করে তো রেখে দিতে পারো। আয়না আর নিশা ভয়ে ভয়ে আফসারের দিকে তাকাচ্ছে। এই বুঝি কোনো ঝড় উঠলো, কিন্তু না, আফসার ভাবলেশীনভাবে বসে আছে। সে যেন কিছুই শুনতে পায়নি। হ্যাঁ, বড় নাতির বউ বানামো। কি চাঁদের নাহান মাইয়াটা, ওর লাগে আমি ওই নিরামিষ আফসারের বিয়ে দিমু না। ও হয়েছে ও দাদা নাহান, ও দাদা ছিল ও নাহান একের নিরামিষ। ও দাদারে আমিষ বানাইয়া তিনটা পোলা পায়েন পায়দা করতে কত কাঠখড় পোড়াইতে হয়েছে আমারে। এখন আবার এই চাঁদের নাহান মাইয়াটার ওর লগে বিয়ে দিয়া মাইয়াটার জীবনটা শেষ করমুনি। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।